আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, শুনতে পাচ্ছি। কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন পর্যন্ত দুইজন জয়েন করেছি। আমরা আজকে যে কয়জনই জয়েন করুক না কেন, আমরা আজকে ক্লাসটা কন্ডাক্ট করব এবং আহ 9টা 10 থেকে শুরু করি। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসেও ওয়েট করেছিলাম সবার জন্য, কিন্তু ফাইনালি তো জয়েন করে নাই সবাই। আহ, আচ্ছা, এখন অলরেডি 10 বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করি। আই থিঙ্ক আর ওয়েট না করাই ভালো। হ্যাঁ, যারা জয়েন করবে পরে জয়েন করবে। আচ্ছা, শুনতে পাচ্ছি সবাই? জি আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমাদের আসলে হচ্ছে লাস্ট ক্লাসটা ছিল কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি কিছু আইডিয়া পেয়েছিলাম। যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। আর আমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড এসইও ফান্ডামেন্টাল। আমরা আজকে এসইও কি এই সকল টপিক সম্বন্ধে জানার চেষ্টা করব, আর পাশাপাশি হচ্ছে যে ওয়েবসাইটের ব্যাপারেও একটা আর কি ধারণা নেব। আচ্ছা, তো প্রথমত আমরা হচ্ছে যে আজকে একটু জানার চেষ্টা করি যে আসলে কেন একটা ওয়েবসাইট দরকার এবং ওয়েবসাইট আসলে জিনিসটা আসলে কি। কারোর কি কোনো ধারণা আছে বা আইডিয়া আছে ওয়েবসাইট কি? জি না স্যার। আচ্ছা, তো মেইনলি আপনার বলতে পারেন এ ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ওয়েব পেজ দ্যাট আর লিঙ্কড টুগেদার অ্যান্ড স্টোর ইন এ ওয়েব সার্ভার। এটা হচ্ছে আপনার, যদি আপনি ওয়েবসাইটের একটা সংজ্ঞা লিখে গুগলে সার্চ করেন তাহলে এটা বলবেন। অর্থাৎ দেখেন কি, ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ওয়েব পেজ। ওয়েব পেজ হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা টপিক নিয়ে বিভিন্ন আলোচনা থাকে, বিভিন্ন আপনার ইনফরমেশন সেখানে থাকবে। একটা একগুচ্ছ ওয়েব পেজ যখন একসাথে হয়ে একটা টোটাল একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে বা একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, তখন সেটাকে আর কি বলা যায় যে একটা ওয়েবসাইট। হ্যাঁ, এবং সেটা অবশ্যই কিন্তু একটা সার্ভারের সাথে সংযুক্ত থাকতে হবে, ওয়েব সার্ভারের সাথে। স্বাভাবিকভাবে আমরা কিন্তু অফলাইনে ওয়েবসাইট বানাইতে পারি। এখন অফলাইনে যদি আমি ওয়েবসাইট বানাই সেক্ষেত্রে কিন্তু কি হবে না, সেই ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে যে আপনার আসলে বলতে গেলে অফলাইন ওয়েবসাইট হবে, যেটা আসলে আমার ওয়েবসাইটের যে মেন সংজ্ঞা সেটার সাথে কিন্তু আপনার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। আর আমি যদি আরো সহজ ভাষায় ওয়েবসাইটের সংজ্ঞা দেওয়ার কথা বলি, সেক্ষেত্রে ওয়েবসাইটকে আমি বলবো একটা অ্যাড্রেস। ওয়েবসাইটকে আমি বলবো একটা অ্যাড্রেস, যেই অ্যাড্রেসে প্রবেশ করলে আমরা কি করতে পারি, একটা নির্দিষ্ট স্টোরেজ বা একটা নির্দিষ্ট কোম্পানি সম্বন্ধে বা একটা প্রোডাক্ট সম্বন্ধে বা আপনার কোনো ইনফরমেশন সম্বন্ধে জানতে পারি। দেখেন, এই যে আমরা ফেসবুকে যাই, আমরা গুগলে যাই, বিভিন্ন স্যার প্ল্যাটফর্মে হ্যালো। যাচ্ছি। কিছু বলবেন? স্যার স্ক্রিন শেয়ার করেছেন? না, স্ক্রিন শেয়ার করি না এখন, আমি জাস্ট হচ্ছে ও, ওভারভিউ আমি দেখতেছি ভাবছি আর কি। আমার সমস্যা। না না না, স্ক্রিন শেয়ার করলে দেখতে পারবেন, আমি বলে নিবো আগে। হ্যাঁ, আচ্ছা। বলুন। তো যেটা বলছিলাম, দেখেন আমরা ফেসবুকে যাই, গুগলে যাই বা বিভিন্ন প্ল্যাটফর্মে যাই। এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে যাচ্ছি, যাওয়ার সময় কিন্তু আমরা ফেসবুকে যাওয়ার সময় কি করি, facebook.com লিখে এন্টার দিই। দেখেন, facebook.com লিখে যখন আমি এন্টার দিচ্ছি, স্বাভাবিকভাবে আমি কোথায় পৌঁছাচ্ছি, আমি ফেসবুকে পৌঁছাচ্ছি। আমি কিন্তু গুগল বা লিঙ্কডইন বা ইউটিউবে কিন্তু পৌঁছাচ্ছি না, তাই না? আবার যখন ইউটিউবে যাচ্ছে তখন youtube.com লিখে এন্টার দিচ্ছি। তাহলে স্বাভাবিকভাবে দেখেন, এক একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এই যে আমার হচ্ছে বলতে পারি যে যেটা আমরা অ্যাক্সেস, যেটা আমরা আমাদের ব্রাউজারে দিয়ে এন্টার দিচ্ছি, এটা কি একটা অ্যাড্রেস। যেই অ্যাড্রেসে প্রবেশ করলে আসলে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে পৌঁছানো যাচ্ছে, তাই না? একটা নির্দিষ্ট জায়গাতে পৌঁছানো যাচ্ছে যেখানে নির্দিষ্ট ধরনের কিছু কন্টেন্ট আছে, নির্দিষ্ট ধরনের কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। তো স্বাভাবিকভাবে যদি ট্রেডিশনাল সংজ্ঞার কথা বলি, তো সেক্ষেত্রে বলতে পারি কি, এ ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ওয়েব পেজেস দ্যাট আর লিঙ্ক টুগেদার অ্যান্ড স্টোর অন এ ওয়েব সার্ভার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বলতে পারেন যে অ্যাপ্রোপ্রিয়েট আপনার সংজ্ঞা একটা ওয়েবসাইটের। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা ওয়েবসাইট আসলে আমার কেন দরকার, কেন আমি একটা ওয়েবসাইট আসলে নিব। দেখেন, আপনি যখন আপনার হচ্ছে যে অনলাইন ভিজিবিলিটি বাড়াইতে চাবেন, তখন কিন্তু ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং ওয়েবসাইট আপনার যখন থাকবে তখন কিন্তু সেটা শুধুমাত্র আপনার অনলাইন ভিজিবিলিটি বাড়াবে না, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবে, আপনার ব্র্যান্ড অথরিটি বাড়াবে। এর পাশাপাশি আপনার ব্র্যান্ডটাকে কিন্তু সবার সামনে আরো হচ্ছে কি শক্তপোক্ত একটা অবস্থানে নিয়ে যাবে। হ্যাঁ,
এখন বর্তমান যুগে একটা ওয়েবসাইট ছাড়া আসলে একটা বিজনেসকে প্রপারলি মেনটেন করা, অপটিমাইজ মানে আপনার সবকিছু ওয়েল অপটিমাইজ ভাবে রান করা আসলেই ডিফিকাল্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট দরকার, এবং আমাদের ওয়েবসাইট থাকলে দেখেন যেভাবে আমাদের ব্র্যান্ডিং এ যেটা হেল্প করতেছে, এর পাশাপাশি আমাদের বিজনেস সম্বন্ধে সবার কাছে আইডিয়া দিতেও কিন্তু আমার হেল্প করতেছে। আর আমি যদি আইডিয়ার কথা বাদও দিই, আমি যদি একটা প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে কিন্তু কি একটা ওয়েবসাইট যদি আমার থাকে প্রপারলি ওয়েল অপটিমাইজ করা, সেই ক্ষেত্রে কিন্তু কি মানুষ চাইলে, সে কি আমি ঘুমায় আছি, সে কিন্তু আমার কাছে একটা প্রোডাক্ট পারচেস করে ফেলতে পারতেছে, তাই না? আমি ঘুমিয়ে আছি কিন্তু আমার বিজনেস কিন্তু ঘুমিয়ে থাকতেছে না, বিকজ অফ ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে মানুষ যাচ্ছে, আমার ওয়েবসাইট থেকে হচ্ছে কি আমার প্রোডাক্ট পারচেস হইতেছে, বা আমার সম্বন্ধে জানতে পারতেছে, বা যেটাই বলেন না কেন, যে পারপাসে ওয়েবসাইট তৈরি করা সেই অ্যাক্টিভিটিস কিন্তু হয়ে যেতেছে। তো সেক্ষেত্রে ওয়েবসাইটটা অবশ্যই হচ্ছে আমাদের লাগবে, যদি আমি চাই আমাদের আমাদের হচ্ছে কি কোম্পানিকে একটা ভালো জায়গাতে নিয়ে যেতে, আমার ব্র্যান্ডটাকে যদি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে, অথবা আমি যদি চাই আমার প্রোডাক্টটাকে আমি সেল করতে, তো সেক্ষেত্রে ওয়েবসাইটটা আমার অবশ্যই দরকার। হ্যাঁ, বর্তমান যুগটা কি ডিজিটাল যুগ, তো ডিজিটাল যুগে যদি আমি হচ্ছে ওয়েবসাইট না রাখি, তাহলে আলটিমেটলি আমি আসলে ট্রেডিশনালি পড়ে আছি, আমি আসলে ডিজিটাল কিছুই করতে পারতেছি না বলতে গেলে। হ্যাঁ, তো যাই হোক, এখন হচ্ছে ওয়েবসাইট যে বিল্ড করতে হবে বা ওয়েবসাইট যে লাগবে, সেক্ষেত্রে ওয়েবসাইট কিন্তু অনেকভাবে তৈরি করা সম্ভব। অনেকভাবে বলতে গেলে আহ অনেকভাবে বলতে অনেক কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপ করা যায়। অনেক ওয়েবসাইট ডেভেলপ করার ক্ষেত্রে কোডিং ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আবার কি করা যায়, পাশাপাশি বিভিন্ন সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, সিএমএস এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর মাধ্যমেও কিন্তু কি করা যায়, ওয়েবসাইট ডেভেলপ করা যায়। হ্যাঁ, এবং আমি আজকের ক্লাসে আপনাদেরকে কিভাবে একটা অফলাইন ওয়েবসাইট ডেভেলপ করে দেখাতে হয়, ডিজাইন করতে হয় কিভাবে, এইটাও কিন্তু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই যে সিএমএস এর কথা বললাম, এই সিএমএস ওয়েবসাইট আর কোডিং ওয়েবসাইটের ভেতরে আসলে পার্থক্যটা কি, বা আলটিমেটলি হচ্ছে কোনটাতে আমার যাওয়া উচিত বা যাওয়া দরকার। হ্যাঁ, দেখেন, কোডিং ওয়েবসাইটে আপনার স্বাভাবিকভাবে সিকিউরিটি কিছুটা বেশি, এবং আপনি চাইলে যে কোনো রকম ডিজাইনই করে ফেলতে পারবেন। কিন্তু সিএমএস ওয়েবসাইট যেটা, সেটাতে আপনার ডিজাইনের কিছু লিমিটেশন আছে, এবং সিকিউরিটির ক্ষেত্রেও এনাফ সিকিউর, বাট আপনার যে কোডিং ওয়েবসাইট তার থেকে কিছুটা ক্ষেত্রে একটু পিছিয়ে রাখবো আমি। হ্যাঁ, এখন কথা হইতেছে যে আমি কোডিং ওয়েবসাইটে যাব, নাকি আমি এই সিএমএস ওয়েবসাইটগুলোকে পিক করব। স্বাভাবিকভাবে কোডিং তো আমি জানি না, কোডিং ওয়েবসাইট ডেভেলপ করার ক্ষেত্রে আমাকে তাহলে কি করতে হবে, কোডিং শিখতে হবে, যেটা আসলেই কি আসলেই হচ্ছে আপনার অনেকের পক্ষে পসিবল না। আমার মতো আমি নর্মালি কি, আমি যদি বলি আমার কথা, আমি আসলে ভাই পারবো না। কেন? কারণ কোডিং আমার মাথায় ঢোকে না, অনেক বেশি ডিফিকাল্ট লাগে আমার কাছে। তো সেই ক্ষেত্রে আমি আসলে এখানে কি করতে পারি, এখানে আমি সিএমএস ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। সিএমএস ওয়েবসাইট ডেভেলপ করলে কি হবে, উইদাউট এনি কোডিং নলেজ, উইদাউট এনি কোডিং নলেজ আপনি খুবই সুন্দর প্রফেশনাল লুকের একটা ওয়েবসাইট কিন্তু কি করতে পারবেন, ডেভেলপ করে ফেলতে পারবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাহলে আমার হচ্ছে কি, আমি যেহেতু কোডিং জানি না, সেক্ষেত্রে আমার জন্য অবশ্যই পারফেক্ট হচ্ছে কি আমার এই সিএমএস ওয়েবসাইট। এই যে সিএমএস ওয়েবসাইট বলতেছি, এখন সিএমএস ও কিন্তু আবার কি হয়, অনেক কোম্পানি আছে যারা সিএমএস প্রোভাইড করে, বিভিন্ন ধরনের সিএমএস, বিভিন্ন ধরনের সার্ভিস, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি তারা দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আসলে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করতে হয়। এই যে ওয়ার্ডপ্রেস এর কথা বললাম, ওয়ার্ডপ্রেস একটা হচ্ছে ওপেন সোর্স আপনার সফটওয়্যার বলতে পারি, বা এই আপনার হচ্ছে যে সিএমএস বলতে পারি। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা আসলে যদি কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ডোমেন এবং হোস্টিং পারপাসে কিছু টাকা খরচ করতে হবে, এছাড়া আপনার কোনো টাকা খরচ করতে হবে না। হ্যাঁ, এবং আমি আজকে প্র্যাকটিস করার জন্য ফ্রিতে কিভাবে প্র্যাকটিস করতে পারেন আপনারা, সেটা আমি দেখাই দিব। এবং ডোমেন হোস্টিং এর যে কথাটা বললাম, সেই জিনিসটা আসলে কি, সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন, কিছুক্ষণ পরেই টপিকটা আছে আমাদের। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা আজকে একটা সিএমএস ওয়েবসাইট ডেভেলপ করব, এবং এই সিএমএস এর ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস বেছে নিয়েছি। কেন? কারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কোনো প্রকার কোনো কোডিং নলেজ ছাড়া কাজ করা সম্ভব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এবং কোনো প্রকার কোনো চার্জ এই ওয়ার্ডপ্রেসকে দিতে হয় না, টোটালটাই ওপেন সোর্স। তবে আমাদের কিছুটা খরচ করতে হবে ডোমেন এবং হোস্টিং পারপাস, এবং ডোমেন এবং হোস্টিং নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করতেছি। তো সিএমএস ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলুন। HTML
ওয়েবসাইটের মধ্যে কি HTML লাগবে ওয়েবসাইট বানাতে? একটা ওয়েবসাইট আপনি ওই যে বললাম বিভিন্ন ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বানাতে পারেন। এইচটিএমএল হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা। আমরা এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কথা বলতেছি, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাও কিন্তু একটা কোডিং ওয়েবসাইটই, বেসিক্যালি ব্যাকএন্ডটা কোডিং এর মাধ্যমেই তৈরি করা। কিন্তু আমাকে কোনো প্রকার কোনো কোডিং জানতে হবে না। হ্যাঁ, ব্যাকএন্ডটা কোডিং দিয়ে করা, কিন্তু আমরা যে ড্যাশবোর্ডটা ইউজ করবো সেখানে কোনো প্রকার কোনো কোডিং নাই। আমরা কি করব, বিভিন্ন ধরনের থিমস, বিভিন্ন ধরনের প্লাগইন আমরা ইনস্টল করে আমাদের ওয়েবসাইটটাকে একটা প্রপার ডিজাইন দিব। ঠিক আছে? জি। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এখন আসেন তাহলে আমরা এই যে ওয়েবসাইটের কথা বললাম, যদি ওয়েবসাইট আমরা নিতে চাই তাহলে কিভাবে কি করতে হবে। স্বাভাবিকভাবে আপনার একটা স্যার, ওয়েবসাইট। হ্যাঁ, বলেন বলেন। সিএমএক্স এর ফুল ফর্ম কি বলবেন? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, সিএমএক্স ওয়ার্ডপ্রেস এর ওইটা একটা নাকি স্যার? সিএমএসটা এই যে বিভিন্ন ধরনের যে আপনার ওয়ার্ডপ্রেস বলেন, এরপরে হচ্ছে শপিফাই বলেন, বা আরো যে সকল প্ল্যাটফর্ম আছে, উইক্স আছে, হ্যাঁ, এই সমগ্র প্ল্যাটফর্মগুলোকে এক নামে ডাকা হয় হচ্ছে সিএমএস হিসাবে। সিএমএস এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো ফাইন। আমরা এখন আপনার হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট নিতে হয় সেটা জানার আগে আমরা একটু আসলে এসইওর বেসিক কিছু জিনিস জানবো। হ্যাঁ, কেন জানবো? কারণ আমি একটা স্লাইড আপনাদেরকে দেখাবো, যে স্লাইডে আসলে এই ডোমেইন এবং হোস্টিং এর ব্যাপারে বিশদ আলোচনা করা আছে। তো ওইটা আমরা জাস্ট একটু আগে করে নিচ্ছি, তারপরে আমরা আসলে ওয়েবসাইট পারচেস করা বা ডিজাইন করা দিয়ে বাদ বাকি যে সকল টপিকগুলো আছে সেই সকল টপিকগুলোর দিকে যাব। হ্যাঁ, তো জাস্ট আমাকে একটু সময় দেন, আমি জাস্ট হচ্ছে এইটা একটু বের করে নিই। হ্যাঁ, ওকে, একটা মিনিট, জাস্ট স্ক্রিনটা শেয়ার করব। ওকে, তো স্বাভাবিকভাবে এসইও নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি প্রথমত। হ্যাঁ, এসইও এর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ডিজিটাল মার্কেটিং এর যেহেতু টপিকটা নিয়ে আমরা মানে ডিজিটাল মার্কেটিং আমরা আসলে জানার চেষ্টা করতেছি, তো সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং একটা বড় সেক্টর হচ্ছে এই এসইও। হ্যাঁ, আমরা যদিও ফার্স্ট ক্লাসে এটা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, রাইট? জি স্যার। ইয়েস স্যার। তো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা তো বুঝলাম, এটা ফুল ফর্ম। এখন কথা হইতেছে যে আসলে সার্চ ইঞ্জিন জিনিসটা কি। অপটিমাইজেশন তো বুঝলাম যে ঠিকঠাক করা, কিন্তু সার্চ ইঞ্জিন জিনিসটা কি সেটা তো আমাকে বুঝতে হবে। তো সার্চ ইঞ্জিন হচ্ছে দেখেন এখানে লেখা আছে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, এখানে সুন্দর করে লেখা আছে এ সার্চ ইঞ্জিন ইজ এ ওয়েব বেসড সফটওয়্যার সিস্টেম হুইচ ইজ ডেভেলপড টু সার্চ অ্যান্ড লোকেট রিলেভেন্ট ইনফরমেশন অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। A search engine is a web-based software system which is developed to search and locate relevant information on the World Wide Web. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আমার হচ্ছে কি রিলেভেন্ট ইনফরমেশন খুঁজে পাওয়ার জন্য একটা ওয়েব বেস সফটওয়্যার সিস্টেমটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন। তো বেসিক্যালি আমরা কি গুগল, বিং বা এই সকল প্ল্যাটফর্ম তো চিনি, গুগল তো সবাই চিনি, রাইট? আমাদের যখনই কোনো কিছু দরকার পড়ে তখন আমরা কি করি, গুগলে যে সার্চ করি। তো এই যে গুগলে যে সার্চ করতেছে, তো সেক্ষেত্রে আমরা এই গুগলটা হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। বুঝতে পেরেছি? সার্চ ইঞ্জিন কি, এটা কি বুঝতে পেরেছি? আমাদের কোনো ইনফরমেশন জি। জানার জন্য আমরা আসলে যেখানে যে সার্চ করি সেটাকেই বলতেছি সার্চ ইঞ্জিন। কিন্তু এই ক্ষেত্রে একটা শর্ত কিন্তু এখানে দেয়া আছে, এটা হইতে হবে কি ওয়েব বেস সফটওয়্যার সিস্টেম। যদি কোনো সার্চ ইঞ্জিনের হইতে হয় সেটাকে অবশ্যই কি হইতে হবে, ওয়েব বেস হইতে হবে। ওয়েব বেস ছাড়া কিন্তু সেটাকে সার্চ ইঞ্জিন বলা সম্ভব না। এখন দেখেন এই যে ফাইল এক্সপ্লোর, এই ফাইল এক্সপ্লোরের ভেতরে আপনার এখানে খেয়াল করে দেখেন যে একটা সার্চ বার আছে, সার্চ দিস পিসি, দেখতে পাচ্ছি। এটাকে কি সার্চ ইঞ্জিন বলবো কিনা? এটাকে কি সার্চ ইঞ্জিন বলা যাবে? কি জি না, বল- কেন বলা যাবে না? এখানে আমরা নির্দিষ্ট তথ্য পাবো, মানে লিমিটেড আর কি, যেটা বলে। লিমিটেড। সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতো যদি বলতেন যে এখানে এই সার্চটা তো ওয়েব বেস না, অর্থাৎ আমি এখানে সার্চ করলে আমার এই পিসির ফাইলের ভিতরে সার্চ হবে। কিন্তু আমরা জেনেছি যে সার্চ ইঞ্জিনের সংজ্ঞা হচ্ছে কি,
সেটা অবশ্যই কি হতে হবে? ওয়েব বেস ওয়েবসাইটে। ওয়েব বেস সফটওয়্যার সিস্টেম হতে হবে, তাই না? ওয়েবসাইট বা ইন্টারনেট রিলেভেন্ট মানে রিলেটেড হতে হবে। তো যেহেতু আমাদের ফাইল এক্সপ্লোরারের ভেতরে যে সার্চটা আছে সেটা ওয়েব বেস না, তো সেক্ষেত্রে আমরা এটাকে সার্চ ইঞ্জিন বলতে পারি না। এরপরে আসেন মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন। দেখেন এখানে বেশ কয়েকটা পপুলার সার্চ ইঞ্জিনের নাম দেয়া আছে। প্রথমে আছে গুগল, দেন বিং, ইয়ান্ডেক্স, বাইডু। এরপর দেখেন যে আস্ক আছে, ডাকডাকগো আছে, আর একটা দেখেন আছে পিপিলিকা। পিপিলিকা নামে একটা সার্চ ইঞ্জিন আছে, আপনি জানেন? আপনারা জানেন কি? শুনেছি কখনো আগে পিপিলিকা নামে একটা সার্চ ইঞ্জিন আছে? না স্যার, প্রথম শুনলাম। পিপিলিকা নামে যে সার্চ ইঞ্জিনটা আছে, এটা আসলে হচ্ছে কি আপনার একটা বাংলাদেশি সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এটা হচ্ছে একটা বাংলাদেশি সার্চ ইঞ্জিন, এবং এটা আসলে আপনার মোটামুটি আমরা আসলে কেউই আপনার কি করি না, আমরা ইউজ করি না। কেন? কারণ আসলে রিলেভেন্ট বা হাই কোয়ালিটি ইনফরমেশন বা আমরা যে ধরনের ইনফরমেশন চাই সেই ধরনের ইনফরমেশন আসলে এখানে পাওয়া যায় না। তো তার জন্য আসলে আমরা এটা কি করি না, আমরা এটা আসলে ইউজ করি না। হ্যাঁ, তো পিপিলিকা যে সার্চ ইঞ্জিনটা, এটা আসলে একটা বাংলাদেশি সার্চ ইঞ্জিন, এবং এটার কিন্তু মোটামুটি খুব ভালো পপুলারিটি আছে। ওকে, ফাইন। তো এর ভেতরে এখন বলেন যে সব থেকে মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন কোনটা? গুগল। 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 গুগলের হাতে বলা যায় যে ওয়ার্ল্ডের মোটামুটি কি এই সার্চ ইঞ্জিন মার্কেটের আপনার 90%-এর মতো শেয়ার কিন্তু গুগলের দখলে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে গুগল হচ্ছে কি এই সার্চ ইঞ্জিনের যে মার্কেটটা এটাকে লিড করতেছে। তো ফাইন, এবার আপনার হচ্ছে কিছু কিছু কান্ট্রিতে কিন্তু আবার কি গুগল কিন্তু অ্যাভেলেবেল না, এটা কি জানি? চায়নাতে কিন্তু গুগল পাওয়া যায় না, আপনি কি জানেন? না স্যার, জানতাম না। চায়নাতে গুগল ব্যান্ড করা, চাইনিজ গভর্নমেন্ট গুগলকে ব্যান করে রাখছে, এবং চাইনিজ পিপুলরা তাদের দৈনন্দিন জীবনের সার্চ করার জন্য এই বাইডু ব্যবহার করে। ঠিক আছে, বাইডুর মাধ্যমে আসলে সার্চ হয়। তবে অনেকেই আছে তারা ভিপিএন এর মাধ্যমে তাদের আইপি চেঞ্জ করে গুগল ইউজ করে চায়না থেকেও। আর এই যে ইয়ান্ডেক্স নামে যে সার্চ ইঞ্জিনটা দেখতেছেন, এই সার্চ ইঞ্জিনটা একটা রাশিয়ান সার্চ ইঞ্জিন, এবং এটাও কিন্তু মোটামুটি রাশিয়াতে খুব ভালো পপুলারিটি আছে। এবার আসেন যে আসলে এসিও জিনিসটা কি, সেইটা আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও ইজ দ্য প্রসেস অফ ইনক্রিজিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়েব ট্রাফিক বা ওয়েবসাইট ট্রাফিক বাই ইনক্রিজিং দ্য ভিজিবিলিটি of a website or a web page to user of search in web search engine। হ্যাঁ, দেখেন এখানে তাহলে কি বলা হলো, আমি সহজ বাংলায় যদি বলি, ওয়েব সার্চ ইঞ্জিনে যেই প্রসেসটা ফলো করলে ভিজিবিলিটি বাড়ানোর মাধ্যমে, কিসের ভিজিবিলিটি? ওয়েবসাইটের ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিনে যেই প্রসেস ফলো করে ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ায় আমরা কোয়ালিটি ট্রাফিক বা কোয়ান্টিটি ট্রাফিক নিয়ে আসি, বেশি কোয়ান্টিটি ট্রাফিক নিয়ে আসি, সেই প্রসেসটাকে বলা হয় এসইও। অর্থাৎ যেই প্রসেসটা ফলো করলে আমাদের ওয়েবসাইটের আমরা ট্রাফিক বাড়াইতে পারবো, এবং ট্রাফিক বাড়ানোর ক্ষেত্রে আমাদের কি ভিজিবিলিটিটা সবার সামনে রাখতে হবে। হ্যাঁ, ভিজিবিলিটিটা ম্যাক্সিমাইজ করতে হবে। এবং কোথায় ম্যাক্সিমাইজ করব? ওয়েব সার্চ ইঞ্জিনে ম্যাক্সিমাইজ করব। তার মানে এই যে সার্চ ইঞ্জিনের কথা বললাম, গুগলে আমার ভিজিবিলিটি বাড়ানোর মাধ্যমে আমরা যদি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে পারি, যেই প্রসেসটা ফলো করলে এটা হবে সেটাকে বলতেছি এসইও। এখন কথা হইতেছে ভিজিবিলিটি কখন বাড়ে বলেন তো? ভিজিবিলিটি বাড়ে কখন, ম্যাক্সিমাইজ হয় কখন? মানুষ যখন সামনে থাকে, রাইট? ফার্স্ট লাইনে যারা থাকে তাদের ভিজিবিলিটি কি ম্যাক্সিমাইজ হয়। এই যে আপনার হচ্ছে কি বিভিন্ন যে মিছিল মিটিং গুলা হয়, অনেকেই তো সেখানে জয়েন করে, সবাই কি সামনে এসে কথা বলে বলেন তো? সবাইকে কি মানুষ চেনে? চেনে তো না। এই চেনে কি হাতে গোনা এক দুইজনকে, যারা একদম ফ্রন্ট লাইনে থাকে, যারা আসলে সামনে এসে কথা বলে। তার মানে তাদের হচ্ছে কি ভিজিবিলিটিটা সব থেকে বেশি। তাহলে আমাদের ওয়েবসাইটের ভিজিবিলিটি কখন বাড়বে? যখন আমাদের ওয়েবসাইটটা সবার সামনে থাকবে। বুঝতে পেরেছি? জি স্যার। এখন আমাকে বলেন তো যে আসলে সামনে থেকে লাভটা কি? আমার ওয়েবসাইট যদি আমি সামনে রাখি তাহলে লাভটা কি আসলে, বা আদৌ কি কোনো লাভ আছে? কি মনে হয়?
সামনে থাকলে যারা সার্চ করবে ফার্স্টে আমার ওয়েবসাইটে আসবে। হ্যাঁ, ওয়েবসাইটে আসলো, এসে লাভটা কি? সামনে এসে আসার পরে আমার লাভটা কি হইলো? কোনো লাভ আছে সামনে থাকলে? হ্যাঁ, অবশ্যই আছে। আমাকে একটু বলেন তাহলে কি লাভ। আমি যে প্রোডাক্টটা সেল করছি বা আমি যে যেই কারণে ট্রাফিক গেইন করতে চাইছি, হুম হুম। সেই উদ্দেশ্যটা আমার পূরণ হবে, মানে আমার সেল হবে। বলতে পারি। আমি সুন্দর করে যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, মোটামুটি এখানে যারা আছেন সবাই তো হচ্ছে যে আপনার বসুন্ধরা শপিং কমপ্লেক্সকে তো চেনেন, রাইট? বসুন্ধরা সিটিকে চিনি না সবাই? জি না স্যার, আমি ইন্ডিয়া থেকে। ও আচ্ছা, আপনি তো ইন্ডিয়াতে আছেন, হ্যাঁ সরি, আপনি তো বলেছিলেন লাস্টের দিন। আচ্ছা, এই যে বসুন্ধরা সিটি, এটা হচ্ছে কি বাংলাদেশের ভেতরে মোস্ট পপুলার শপিং কমপ্লেক্স, রাইট? সবাই বসুন্ধরা সিটিতে যায় কি আপনার শপিং করার জন্য। তো যাই হোক, দেখেন, আমি যদি এই বসুন্ধরা সিটিতে যেতে চাই বা যাই, আমার পারপাস হচ্ছে যাওয়ার মেন পারপাসটা হচ্ছে কি একটা মোবাইল আমি কিনবো। আমি একটা মোবাইল কিনতে চাচ্ছি, এবং আমি এই দোকানটাতে যাওয়ার মানে এই যে বসুন্ধরা সিটিতে যাব, যাওয়ার আগে মোটামুটি ইন্টারনেটে রিসার্চ করলাম, রিসার্চ করে করে দেখলাম যে বসুন্ধরা সিটিতে দুইটা দোকানে এই ফোনটা অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র দুইটা দোকান অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে আপনার একদম ফ্রন্ট ডোর দিয়ে ঢুকলে একদম সবার সামনে একটা দোকান, আর একটা দোকান কোনো একটা কর্নার সাইডে আপনার ফোর্থ ফিফথ আর সিক্সথ ফ্লোরে কোনো একটা কর্নার সাইডে, যেটা আপনাকে খুঁজে বের করতে হবে। দুইটা দোকানে প্রোডাক্টের দাম বা ফোনের দাম সেম, আফটার সেলিং সার্ভিস সেম, প্রোডাক্ট কোয়ালিটি সেম, সবকিছু সেম। এখন আমাকে বলেন যে আপনি তাহলে কোন দোকান থেকে ফোনটা পারচেস করবেন? মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, সামনের দোকান থেকেই সম্ভাবনা সামনের বেশি। দোকান থেকে আমরা পারচেস করবো, রাইট? তো দেখেন, এই যে সামনের দোকানে আমি হচ্ছে যে ফোনটা পারচেস করছি কেন, কারণ আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে নেওয়াটাই তো বেটার, কারণ আলটিমেটলি দুই জায়গাতে আমি একই জিনিস পাচ্ছি। হ্যাঁ। আবার দেখেন, আমি যদি গুগলে যে এখন সার্চ করি, আমি গুগলে যে সার্চ করলাম হচ্ছে ধরেন আহ, এই যে দেখেন যে হাউ টু মেক ফটোস লুক লাইক ফিল্ম ইনস্টাগ্রাম, আচ্ছা ওটা বাদ দিয়ে আমি ইয়ে করি, হ্যাঁ। আমি ধরেন যে দিলাম হচ্ছে বাই এ কেক, বাই এ কেক লিখে আমি সার্চ করলাম। তো বাই এ কেক লিখে সার্চ করার পরে দেখেন এই জায়গাতে প্রথম আমি কাকে পেয়েছি? অথবা ডট কম কে পেয়েছি। এরপরে দেখেন পেয়েছি ব্রেড অ্যান্ড বিয়ন্ড, এরপরে চাইল্ড ডট কম, টেস্টি ট্রিট, হ্যাঁ, আরো অনেককে পাচ্ছি। তো আমি এই কেকটা কিনতে গেলাম, যে কেকটা আমি হচ্ছে এই অথবা ডট কম এর ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে যে কেকগুলো আছে সেই কেকগুলো দেখে আমার পছন্দ হইলো না। ঠিক আছে, এখানে যে কেকগুলো দেখা যাচ্ছে এই কেকগুলো আমার একটাও পছন্দ হইলো না। আমি তখন কি করব? তখন আমি কি করব? আমি চলে যাব সেকেন্ড যে পিপলটা আছে তার কাছে, যে দেখার জন্য যে না দেখি যে এখানে আসলে আমি যে কেকটা খুঁজতেছি সেটা পাচ্ছি কিনা। তো দেখা গেল সেকেন্ড পিপলের কাছেও আমি সেই কেকটা, আমার কাঙ্ক্ষিত কেকটা আমি পাচ্ছি না। তখন আমি কি করব? আমি চলে যাব কি থার্ড পিপলের কাছে, তাই তাই না? তো এভাবে আমি দেখলাম যে প্রথম পেজে যারা আছে কারোর কাছে আমার কাঙ্ক্ষিত কেকটা নাই। আমি তখন কি করব? আমি চলে যাবো কোন পেজে? সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে যারা যারা আছে আমি এখানেও দেখলাম যে আমার যে পছন্দের কেকটা সেই কেকটা এই জায়গাতেও অ্যাভেলেবেল না। তখন কি করব বলেন তো? তখন কি করব? নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাব। এরকম করে কত নাম্বার পেজ পর্যন্ত আপনি যান? কত নাম্বার পেজ পর্যন্ত যাই আমরা সাধারণত? আমরা সাধারণত যাই না নেক্সট আমরা পেজে। ফার্স্ট পেজের পরে সেকেন্ড পেজ ম্যাক্সিমাম যাইতে পারি, তাই না? তারপরে কিন্তু আমি কি করি? যাই না। কিন্তু খেয়াল করে দেখেন, আমি যদি এই যে 8 নাম্বার বা 9 নাম্বার পেজে যাই, দেখেন তো এইখানে কি আপনার কেকের কিছু ইয়ে আসতেছে না? এখানেও কি কিছু কেকের আমরা ওয়েবসাইট পাচ্ছি না? পাচ্ছি কিনা? জি স্যার। হুম, পাচ্ছি। আমি তো কেক দিয়ে দেখাইলাম, এমন তো হইতেই পারে আমি অন্য কোনো একটা ইনফরমেশন সার্চ করতেছিলাম যেটা আমি ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজে পাচ্ছিলাম না। আমি হচ্ছে যে 10 নাম্বার পেজে গেলে হয়তো বা পাইতে পারতাম, কিন্তু আমি 10 নাম্বার পেজে কি যাচ্ছি? যাচ্ছি না। দেখেন, তার মানে কি এই যে এখানে যারা পিছনে পড়ে আছে এদের কাছেও কিন্তু প্রপার ইনফরমেশন থাকতে পারে, বাট আমি কি করতেছি? আমি তাদের কাছে যাচ্ছি না কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে ফার্স্টে যারা আছে তারাই আসলে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে, বাদ বাকি কেউ দিচ্ছে না। তো আমি তখন কি করি? আমি এই যে বাই কেক অনলাইন দিয়ে দিতে পারি। আমি হয়তো বা কি এই যে সার্চ যে টার্মটা ছিল, এই সার্চ টার্মটা আমি চেঞ্জ করে দিতে পারি, তাই না? তাহলে দেখেন,
যারা ফার্স্টে আছে তারাও কি এক্সেল করতেছে, যারা আবার লাস্টে আছে তারাও কি এক্সেল করতেছে, কিন্তু যারা পেছনে পড়ে আছে আমি কিন্তু তাদের কাছে কি করতেছি না, তাদের কাছে যাচ্ছি না আমার এই প্রোডাক্টটা বা আমি প্রোডাক্টটা পারচেস করার জন্য। একইভাবে দেখেন আমার ওয়েবসাইটে আমি অনেক ইনফরমেশন রাখলাম, কিন্তু আমার ওয়েবসাইটের এই ইনফরমেশন গুলা আমি কি করলাম না, আমি এসিও না করে সবার সামনে, মানে এসিও করে আমি সবার সামনে আনলাম না। স্বাভাবিকভাবে তাহলে কি হবে, স্বাভাবিকভাবে তাহলে আমার কিন্তু খুব একটা লাভ নাই, আমার কাছে কিন্তু তাহলে কি করবে না, মানুষ আসবে না। তাহলে আমার পেজে রিচ করবে না। রাইট, আমার ওয়েবসাইটে ইনফরমেশন থাকলেও পিপল আমার কাছে আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি অনেক পিছনে পড়ে আছি। সবাই ভাবতেছে যে আমার কাছে হয়তো প্রপার ইনফরমেশন নাই। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে আমার ওয়েবসাইটটা প্রপার এসইও করতে হবে। জি। ওকে, এবার আসেন যে আমরা একটু জানার চেষ্টা করি হোয়াট ইজ ডোমেইন, ডোমেইন নেম অ্যান্ড ডোমেইন এক্সটেনশন। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে একটা অ্যাড্রেস। হ্যাঁ, ওয়েবসাইটকেও আমরা অ্যাড্রেস বলতে পারি, কিন্তু এই যে ডোমেইন যেটা, এটাকে আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে গেলে এটাকে অ্যাড্রেস বলা উচিত। হ্যাঁ, দেখেন এখানে কি, অন দ্য ইন্টারনেট দ্য ডোমেইন ইজ এ সিম্পলি এ পার্ট অফ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ ডিসক্রিপ্টর ফর ওয়েবসাইট। আমরা এই যে www.facebook.com-এ যাই, এই যে www.facebook.com, এইটা হচ্ছে কি আমার একটা ডোমেইন। তাহলে দেখেন, আমি যদি www.facebook.com দিয়ে এন্টার দেই, আমাকে কিন্তু কখনো প্রথম আলো মানে প্রথম আলো ওয়েবসাইটে নিয়ে যাবে না, তাই না? আমাকে কিন্তু কখনো প্রথম আলো ওয়েবসাইটে নিয়ে যাবে না, কারণ কি, আমি যেতে চাইছি ফেসবুকে। তো সেই ক্ষেত্রে এই যে ডোমেইনটা, ডোমেইনটা হচ্ছে কি একটা অ্যাড্রেস, যেই অ্যাড্রেসটা আসলে হচ্ছে কি আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইটে পৌঁছানোর জন্য আপনাকে হেল্প করবে। এরপরে হচ্ছে হোয়াট ইজ ডোমেইন নেম। ডোমেন নেমটা হচ্ছে এই যে বললাম প্রথম আলো ডট কম, প্রথম আলো ডট কম পুরোটাকে আমরা বলতেছি কি, ডোমেইন। আর যদি বলি প্রথম আলো, তখন সেটাকে বলবো ডোমেইন নেম। বুঝতে পেরেছি? যদি বলি প্রথম আলো, তখন সেটাকে বলবো ডোমেইন নেম। আর প্রথম আলো ডট কম বললে তখন সেটাকে বলবো ডোমেইন। আর ডোমেইন এক্সটেনশন কি তাহলে? এই যে বললাম ডট কম, অনেক সময় ডট ইনফো দেখি আমরা, ডট ওআরজি দেখি আমরা, এইগুলোকে আমরা বলবো হচ্ছে ডোমেইন এক্সটেনশন। বুঝতে পেরেছি? আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এই যে এখনকার এই ছবিটা দেখলে। দেখেন এখানে কি আছে, এই যে একটা অ্যাড্রেস আমরা বলতেছি, দেখেন আমরা এই যে এইচটিটিপিএস, আমরা কিছু কিছু ওয়েবসাইটে যখন ভিজিট করি, খেয়াল করে দেখবেন সেখানে লেখা থাকে এইচটিটিপি। এইচটিটিপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এইচটিটিপি এস এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। বুঝতে পেরেছি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এইচটিটিপি এস এর ফুল ফর্ম। এটাকে বলা হয় প্রিফিক্স। এই যে সিকিউর বললাম, এর মানে যে আমার ওয়েবসাইটটা সিকিউর আর আমার ওয়েবসাইটটা সিকিউর না, ব্যাপারটা একদমই এরকম না। তাহলে ব্যাপারটা এখানে আসলে কি? ব্যাপারটা হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটে আসার রাস্তাটা সিকিউর কিনা। আপনার ওয়েবসাইটে আসার রাস্তাটা সিকিউর নাকি সিকিউর না, সেটা আসলে আমরা বুঝতে পারবো এই এই প্রিফিক্সের মাধ্যমে। এরপরে এই যে ডাব্লু ডট, অনেক সময় আমরা দেখি ডোমেইন ডট, সরি ডোমেইন ডট না, মানে ব্লগ ডট। হ্যাঁ, তো এরকম আমরা অনেক সময় দেখি, আবার অনেক সময় এরকম হতে পারে শিহাব ডট। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইটুকু অংশকে বলা হয়, এটা আর কি বলা হয় যে আপনার সাবডোমেইন। হ্যাঁ, স্বাভাবিকভাবে যদি কোনো ডোমেইনের আন্ডারে অ্যাসোসিয়েট ভাবে একটা ডোমেইন খোলা হয়, তখন সেটাকে বলা হয় সাবডোমেইন। এই যে নাইস ওয়েবসাইট, এই নাইস ওয়েবসাইটটাকে আমরা বলছি ডোমেইন নেম। নাইস ওয়েবসাইট ডট কম এটুকুকে আমরা বলবো ডোমেইন। যদি ডট কম সহ থাকে বা ডট ইনফো সহ থাকে, সেটাকে আমরা বলবো ডোমেইন নেম, সরি ডোমেইন। হ্যাঁ, আর যদি এই ডট কম বা এক্সটেনশন ছাড়া থাকে, তখন সেটাকে ডোমেইন নেম বলা যেতে পারে। আর শুধুমাত্র এইটুকু অংশকে বলা হয় ডোমেইন এক্সটেনশন।
এখন আমরা তো অনেক সময় অনেক ডোমেন এক্সটেনশন মানে শুনে থাকি। ডট কম ডোমেন এক্সটেনশনটা আসলে রিপ্রেজেন্ট করে একটা কোম্পানিকে। ডট কম ডোমেন এক্সটেনশনটা রিপ্রেজেন্ট করে একটা কোম্পানিকে। আবার এই যে আমরা অনেক সময় পাই ডট ও আর জি, ডট ও আর জি, এটা আর কি আপনার রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে একটা অর্গানাইজেশনকে। ডট ও আর জি রিপ্রেজেন্ট করে অর্গানাইজেশনকে। ডট ইনফো এটা রিপ্রেজেন্ট করে একটা ইনফরমেশনাল ওয়েবসাইটকে। কিছু কিছু ডোমেন এক্সটেনশন আছে যেগুলা আপনার হচ্ছে রিপ্রেজেন্ট করে কোনো কান্ট্রিকে। হ্যাঁ, কিছু কিছু ডোমেন এক্সটেনশন আছে যেগুলো রিপ্রেজেন্ট করে কান্ট্রিকে। এখন এমন একটা ডোমেন এক্সটেনশন বলেন তো যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। বিডি, বিডি? ডট বিডি যেটাকে বলা হয়। ডট বিডি? না, ডট বিডি বললে আসলে ভুল হবে, এটা হবে ডট কম ডট বিডি। ডট বিডি নামে হ্যাঁ, কিন্তু কোনো কিছু নাই, ডট কম ডট বিডি হবে। হ্যাঁ, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে এরকম একটা ডোমেন এক্সটেনশন বলেন তো। ওটা তাহলে ডট কম ডট ইন হবে। ডট কম ডট ইন হইলে তো অ্যাপ্রোপ্রিয়েট হইতো, তাই না? কারণ বাংলাদেশে দেখলাম ডট কম ডট বিডি, কিন্তু না। হ্যাঁ, ইন্ডিয়াটা কিন্তু আবার কি ডট বিডি, সরি ডট আইএন। হ্যাঁ, ইন্ডিয়াতে কিন্তু কোনো ডট কম ডট আইএন না, ডট আইএন। হ্যাঁ, যদি আপনি ইউকেটার কথা বলেন, ইউনাইটেড কিংডম এটার, সেটা হচ্ছে কি ডট কো ডট ইউকে। ওর আবার কম না, ডট কো ডট ইউকে। যদি বলেন হচ্ছে কানাডার কথা, তাহলে হচ্ছে ডট সিএ। এক এক কান্ট্রির আসলে এক এক রকম আর কি থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মাত্র আমরা শুরু করেছি, আমরা আস্তে আস্তে এগুলো জানতে পারবো। হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আরো একটা ডোমেইন এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে আপনার ডট বাংলা। এবং এই ডট বাংলাটা আসলে বাংলাতে লেখা ডট বাংলা। হ্যাঁ, এবং এটা নিয়ে কিন্তু ওই যে আমাদের একজন আমাদের গেস্ট আছেন, ভাইয়া হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আছেন। পশ্চিমবঙ্গ সরকার এটা হচ্ছে যে নেয়ার জন্য ট্রাই করছিল এর আগে, আমি যেটুকু জানি। পরবর্তীতে আর কি এটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল যে আদালতটা আছে সেখানে আর কি এটা নিয়ে আর কি পরবর্তীতে ডিসিশন হয়, এটা বাংলাদেশ পাবে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ডট বাংলাটাও বাংলাতে লেখা ডট বাংলাটা আপনার হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আবার কিছু কিছু আছে কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট, তাই না, ডট গভ দেখি আমরা, ডট জিওভি লেখা থাকে। তো সেক্ষেত্রে এগুলো আসলে আমরা আস্তে আস্তে যখন আপনার হচ্ছে যে আরো ডিজিটাল মার্কেটিং আরো ঘাটাঘাটি করবো, তখন এগুলো আসলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে হোয়াট ইজ স্ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। স্বাভাবিকভাবে আমরা কি করলাম, আমরা হচ্ছে বললাম যে এই যে ওয়েবসাইট হচ্ছে গুগলে সবার সামনে আনতে হবে, গুগলে সবার সামনে রাখতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আবার একটু চলেন ওই যে উদাহরণ দিলাম না, বসুন্ধরা সিটির উদাহরণ দিলাম, আমরা আবার একটু বসুন্ধরা সিটি নিয়ে চলেন কথা বলি। যারা বসুন্ধরা সিটিতে ভিজিট করেছে তারা হয়তো বা দেখেছেন যে বসুন্ধরা সিটির ভেতরে কয়েকটা আর্টিফিশিয়াল তাল গাছ রাখা আছে। আবার হচ্ছে কি, সিলিংটা অনেক কালারফুল আছে, মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, তো দেখেন, স্বাভাবিকভাবে আমি যদি বসুন্ধরা সিটিতে কখনো না যাই, তাহলে বসুন্ধরা সিটিতে কি কি আছে এটাকে আমি বলতে পারবো? আমার কি বলা সম্ভব হবে? না, এটা কিন্তু আসলে তখন বলা সম্ভব না। আবার বসুন্ধরা সিটিতে গেলাম, বাট আমি সবকিছু দেখার পরেও কোনো কিছু মানে মেমোরিতে রাখলাম না, সেক্ষেত্রে কি সম্ভব হবে কোনো কিছু বলা? আমি গিয়েছি, আমি দেখেছি, কিন্তু কি আছে সেটা আমি মনে রাখিনি। তাহলে সেক্ষেত্রেও কি আমি আসলে বসুন্ধরা সিটি থেকে আপনার হচ্ছে যে, যে কি আপনার আলটিমেটলি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে বসুন্ধরা সিটিতে কি আছে, সেক্ষেত্রে আমি কি বলতে পারবো? নো। বলতে না, পারবো। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখেন, আমি তখনই বলতে পারবো যখন আমি বসুন্ধরা সিটিতে যাব এবং যাওয়ার পরে সেখানে কি আছে সেটা যখন আমার মেমোরিতে আমি স্টোর করব। সেম ভাবে আমাদের ওয়েবসাইটে কি ইনফরমেশন আছে, গুগল কিন্তু কি সবাইকে সেটা বলতে পারবে যখন গুগল আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবে। গুগল যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট না করে, তাহলে কিন্তু কি, তাহলে কিন্তু সে কিন্তু আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন সম্বন্ধে জানতেও পারবে না, এবং আমাদের ওয়েবসাইটে আপনার কি আছে সেটা সম্বন্ধেও কিন্তু আলটিমেটলি কি জানতে পারবে না। তাহলে স্বাভাবিকভাবে দেখেন, এই যে গুগল আমাদের ওয়েবসাইটটা যে ভিজিট করবে, এটাকে আমরা বলবো হচ্ছে কি আপনার ক্রলিং। আমাদের ওয়েবসাইটের এক একটা পেজ ভিজিট করবে, কোন পেজে কি ইনফরমেশন আছে সেটা দেখবে এবং জানা মেমোরাইজ করার চেষ্টা, মানে ঘুরে ঘুরে দেখবে যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে কি ক্রলিং।
আর কোন পেজে কোন ইনফরমেশন আছে সেটা যদি সে মেমোরিতে সেভ করে, কোন পেজে কি আছে সেটা যদি সে মেমোরিতে সেভ করে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি ইন্ডেক্সিং। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কি কি আছে সেটা যদি গুগল দেখে ঘুরে ঘুরে, সেটাকে বলছি ক্রলিং। আর দেখার পরে সেইটা যদি মেমোরিতে সেভ করে, সেটাকে আমরা বলবো ইন্ডেক্সিং। জি। এখন বেসিক প্রসেসটা কিভাবে হয় আমি একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাকে, দেখেন। গুগল নিজে তো আর ওয়েবসাইটে যাবে না, গুগল কি করবে, আমাদের ওয়েবসাইটে সে হচ্ছে স্পাইডার পাঠাবে বা বট পাঠাবে বা রোবট পাঠাবে, হ্যাঁ, যে যে নামে ডাকেন। স্পাইডারটা মেনলি বেশি ডাকা ডাকা হয় এটা বলে। তো সেক্ষেত্রে দেখেন যে স্পাইডার কি করবে, এই স্পাইডার আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো ভিজিট করবে, ভিজিট করার পরে সেটা তার মেমোরিতে সে ইন্ডেক্স করবে, হ্যাঁ, স্টোর করবে। দেন এই যে স্টোর করছে, এই স্টোর থেকে কেউ যদি কখনো কোনো কিছু গুগলকে আস্ক করে, সে তার মেমোরি থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন অ্যালগোরিদমের ভেতর দিয়ে আমার সার্চারের কাছে পৌঁছায় দিবে। অর্থাৎ স্পাইডার ওয়েবসাইটে যে ঘুরে সেটা সেভ করবে, সেভ করার পরে কেউ যদি কিছু লিখে সার্চ করে, যেই ইনফরমেশনটা আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে বলে গুগলের মনে হয়, তখন সে আমাদের ওয়েবসাইটটা এই সার্চারের কাছে পৌঁছায় দিবে। এবার আসেন, হোয়াট ইজ এসইআরপি। এসইআরপির ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা কি করি, গুগলে যে সার্চ করি, সার্চ করার পরে আমাদের সামনে যে পেজটা আসলে চলে আসে, এটাকে আমরা বলবো এসইআরপি। অর্থাৎ যেই পেজে আমরা রেজাল্ট পেয়ে থাকি, সেটাকে আমরা বলবো এসইআরপি। এখন এই এসইআরপি তে আমরা দুই ধরনের রেজাল্ট পাই, একটা হচ্ছে অর্গানিক রেজাল্ট আর একটা হচ্ছে পেইড রেজাল্ট। আমি যদি প্রিভিয়াস স্লাইডে একটু আসি, দেখেন এই জায়গাতে ভাগ ভাগ করা ছিল। আমরা গুগলে যখনই কোনো কিছু লিখে সার্চ করি, একটা সেকশন থাকে যেখানে এরকম অ্যাড বা স্পন্সর্ড লেখা থাকে। এই যে অ্যাড বা স্পন্সর্ড যে লেখা থাকে, আগে অ্যাড লেখা থাকতো, এখন আর কি স্পন্সর্ড লেখা থাকে, এটাকে আর কি বলা হয় আপনার, এটাকে আর কি বলা হবে আপনার হচ্ছে কি পেইড রেজাল্ট। এটাকে বলা হবে পেইড রেজাল্ট। গুগল এই রেজাল্টগুলো শো করে যারা আসলে গুগলে টাকা দিছে, যারা আসলে গুগলকে টাকা দিছে রেজাল্ট শো করানোর জন্য, তাদের জন্য কাজ করবে গুগল। অর্থাৎ এইখানে গুগলকে টাকা দিয়ে আপনি আসতে পারবেন। আর বাদ বাকি যেগুলো আছে এগুলোকে বলা হয় অর্গানিক রেজাল্ট, যেটা আসলে গুগলকে কোনো প্রকার টাকা ছাড়া আমরা হচ্ছে করব। এবং এটাকে বলা হবে আমার এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, টাকা ছাড়া কাজ করা। আর এটাকে বলা হবে এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা হচ্ছে টাকা দিয়ে কাজ করতে হয়। এবং এটা হচ্ছে গুগল অ্যাডস নামে একটা প্ল্যাটফর্ম আছে, এই গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। ওকে, তো এটা আর কি এতক্ষণ আমরা আলোচনা করলাম। এবার হচ্ছে দ্য বেসিক প্রসেস অফ এসইও। একটা ওয়েবসাইটে যদি আপনি এসইও করতে চান, ভালো একটা পজিশনে নিয়ে আসতে চান, তাহলে বেসিক যে স্টেপগুলো আপনাকে পার করতে হবে, সেই বেসিক স্টেপগুলো হচ্ছে এইগুলা। প্রথমে এখন কি, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। আপনি কি চাচ্ছেন, আপনি কি একটা ইনফরমেশনাল ওয়েবসাইট ডেভেলপ করতে চাচ্ছেন, নাকি আপনি একটা কি, আপনি একটা কোডিং, সরি, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে চাচ্ছেন, নাকি আপনি সার্ভিস ওয়েবসাইট ডেভেলপ করতে চাচ্ছেন, সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে আপনাকে। সেটার জন্য প্রপার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ কি, এই যে গুগলে যে টার্মসগুলো লিখে আমরা সার্চ করি সেটাই কিওয়ার্ড। দেন সেই কিওয়ার্ডের কম্পিটিটর গুলো কতটা স্ট্রং সেটা আমাকে অ্যানালাইসিস করতে হবে কম্পিউটার অ্যানালাইসিসে। দেন হচ্ছে আমরা কি করব, সেই কিওয়ার্ড গুলো দিয়ে কন্টেন্ট প্রিপেয়ার করব, মানে রাইটিং যে কন্টেন্ট গুলো হয় সেগুলো প্রিপেয়ার করব। দেন অন পেজ অপটিমাইজেশন করে গুগলে সেটা আমরা, সরি, আমাদের ওয়েবসাইটে সেটা পাবলিশ করব। দেন আমরা লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্ক করব, আর ফাইনালি আমরা পারফরমেন্স চেক করব। দেন এই স্টেপগুলা আপনাকে মিনিমাম করতেই হবে একটা ওয়েবসাইটকে ভালো পারফরমেন্সে আনার জন্য। এখন, স্যার, হ্যাঁ বলেন। এই এসইওটা মানে আমি যেটা বুঝতে পারছি সেটা আমি একটু বলি, আপনি দেখেন যে মানে হুম হুম আমার হুম। বোঝাটা ঠিক হয় কিনা। জি। যে এসইও বলতে ওয়েব পেজের মধ্যে এইভাবে একটা প্রোডাক্ট সম্পর্কে বা কিছু সম্পর্কে লিখতে হবে যেটা সার্চ দিলে ফার্স্টে আসে, এমন কি? এমন কিছু কাজ করতে হবে যেটা করার পরে গুগলে সার্চ করলে আমাকে সামনে পাওয়া যাবে। হ্যাঁ, শুধুমাত্র কন্টেন্ট লিখলেই হবে না, জি সে জি, কন্টেন্টের মানে ভিতরে, আমারটা কি, মানে আমার বেসিক হ্যাঁ ধারণার কি হ্যাঁ ঠিক? বেসিকটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কিন্তু
শুধুমাত্র কন্টেন্ট না, আমাকে আরো অনেক কাজ করতে হবে এখানে। হ্যাঁ, আমার মেন টার্গেট হচ্ছে কি, এমন কিছু কাজ করব যেটা দিয়ে কাজ করার পরে আমাকে সামনে পাওয়া যাবে, গুগলে সার্চ করে খালি আমাকে দেখানো দেখা দেখা যাবে। হ্যাঁ, আমি একটা স্টোরি বলি। আমার একটা ক্লায়েন্ট যার সাথে আমি 2021 সাল থেকে কাজ করতেছি। তো ওনার হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ। হ্যাঁ, সে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট সেল করে। তো ব্যাপারটা হয়েছে, ভ্যার ওয়েবসাইট হচ্ছে টোটাল 6টা। তো ওনার একটা মোস্ট পপুলার প্রোডাক্ট হচ্ছে আপনার কি, হুইল চেয়ার। হ্যাঁ, মেডিকেল প্রোডাক্ট যেহেতু, মেডিকেল রিলেটেড। তো ভ্যার কি হয়েছে, গুগলে যখন সার্চ করে, গুগলে যখন সার্চ করা হচ্ছে তখন আসলে হচ্ছে ভ্যার ওই কিওয়ার্ডটাতে দেখা যায় যে কি, মোটামুটি 3টা 4টা ওয়েবসাইট আসলে হচ্ছে আপনার র্যাঙ্কে চলে আসে। হ্যাঁ, 3টা 4টা ওয়েবসাইট সবার সামনে পাওয়া যাচ্ছে। তো 3টা 4টা ওয়েবসাইট যদি সবার সামনে পাওয়া যায়, এখন কি হয়েছে, একজন একটা প্রোডাক্ট কেনার জন্য, ওই হুইল চেয়ার কেনার জন্য প্রথমে ভাইয়াকে ফোন দিছে। ফোন দিয়ে সে বলছে যে প্রোডাক্টের প্রাইস কত, তো প্রাইসের কথা বলার পরে বলছে ঠিক আছে, আমরা তাদের দেখতেছি, সমস্যা নেই। বলে সে পরের ওয়েবসাইটে গেছে, সেই ওয়েবসাইটেও ফোন দিছে। তো স্বাভাবিক ওই ওয়েবসাইটটা ভাইয়ার ওয়েবসাইট ছিল। সে আবারও ফোন ধরছে। এরকম করে 3বার হয়েছে। অর্থাৎ উনি দামটা কম্পেয়ার করার জন্য আসলে হচ্ছে আপনার বারবার অন্যান্য ওয়েবসাইটে ফোন দিয়ে একটু ক্রস চেক করার চেষ্টা করতেছে। কিন্তু আলটিমেটলি ওনারই 3টা ওয়েবসাইট। তো উনি এই যে প্রোডাক্টটা পারচেস করে বায়ার যে, সে পর্ব বিরক্ত হয়ে বলতেছে যে যাকে ফোন দিই খালি আপনিই দেখি ফোন ধরেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। তো স্বাভাবিকভাবে দেখেন যে উনি কি করছে, ওনার মার্কেটে জাস্ট হচ্ছে উনি মাল্টিপল ওয়েবসাইট দিয়ে একাই দখল করে রাখছে, যাতে যেই আপনার আসুক না কেন তার কাছে যেন যাইতে হয়। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের ওয়েবসাইট আমরা এমন কিছু কাজ করতে হবে যেই কাজটা করলে আমি থাকবো সবার উপরে। আর এই এমন কাজগুলোকে আসলে আমরা বলতেছি হচ্ছে এসইও। এরপরে টাইপস অফ এসইও অ্যাকর্ডিং টু ওয়ার্ক প্রসেস। আপনার কাজের ধরন অনুযায়ী আমরা এসইও কে ভাগ করতে পারি 4 ভাগে। প্রথমটা হচ্ছে টেকনিক্যাল এসইও, একটা ওয়েবসাইটের টেকনিক্যাল যে ডিফল্টিস গুলো আছে সেইগুলা ফাইন্ড আউট করা, ফিক্স করা, সেগুলোকে বলা হয় টেকনিক্যাল ইস্যু। এবং সেখানে দেখা যায় কি আছে, এই যে ক্রলিং করা যাচ্ছে কিনা, গুগল কি ইন্ডেক্স করতে পারতেছে কিনা, রেন্ডারিং হচ্ছে কিনা, ওয়েবসাইটের আর্কিটেকচার কোনো প্রবলেম আছে কিনা, ইউআই রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, ওয়েবসাইটে ভিজিট করা যাচ্ছে কিনা, ওয়েবসাইটের লোডিং স্পিড ঠিকঠাক আছে কিনা, ইভেন ওয়েবসাইট কি মোবাইল থেকে ঠিকঠাক ভাবে ইউজ করা যাচ্ছে নাকি ডেস্কটপ থেকে ঠিকঠাক ভাবে ইউজ করা যাচ্ছে, এই সকল কিছুই আসলে টেকনিক্যাল এসইওর। ঠিক আছে, অর্থাৎ ওয়েবসাইটের মিনিমাম যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই মিনিমাম টেকনিক্যাল রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করাটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এরপরে আছে অন পেজ এসইও। এই যে বললাম, একটা কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্টটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। একটা কন্টেন্ট ওয়েবসাইটে পাবলিশ করার জন্য আপনার হচ্ছে, পাবলিশ করতে হলে মিনিমাম যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো দেখেন এইখানে লেখা আছে। এই যে বললাম না, কিওয়ার্ড রিসার্চ করতে হবে আগে, তাই না? কিওয়ার্ড কি, গুগলে যেটা লেখে আমরা সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো এই যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা আপনার হচ্ছে যে, আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে আনতে হলে এই কিওয়ার্ড গুলা 6টা জায়গাতে বসাইতে হয়। আমার ওয়েবসাইটকে যদি আমি র্যাঙ্কে আনতে চাই, তাহলে 6টা জায়গাতে ওই স্পেসিফিক কিওয়ার্ডটা বসাইতে হবে। আপনি একটু নোট নিতে পারেন। প্রথমটা হচ্ছে কি, আমার টাইটেলে বসাইতে হবে। টাইটেলটার নাম হচ্ছে মেটা টাইটেল। প্রপারলি লিখতে হলে লেখেন যে মেটা টাইটেলে কিওয়ার্ডটা বসাইতে হবে। এরপরে বসাতে হবে ইউআরএল এর ভেতরে কিওয়ার্ডটা। এই যে লিংক, এটাকে বলা হয় ইউআরএল। ইউআরএল এ কিওয়ার্ডটা বসাইতে হবে। দেন H1 ট্যাগের ভেতরে কোডটা বসাইতে হবে। হেডিং 1 বা ফার্স্ট হেডিং ট্যাগ যেটা, সেটাতে আমার কিওয়ার্ডটা বসাইতে হবে। এরপরে মেটা ডেসক্রিপশন আমার কিওয়ার্ডটা বসাইতে হবে। মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ডটা বসাইতে হওয়ার পরে এএলটি টেক্সট, ইমেজ এএলটি টেক্সটে আমার কিওয়ার্ডটা বসাইতে হবে। আর ফাইনালি আমার হচ্ছে কন্টেন্টের ভেতরে কিওয়ার্ডটা বসাইতে হবে, অর্থাৎ যে লেখালেখিগুলো থাকবে সেখানে। কতগুলো পয়েন্ট পেয়েছেন তাহলে? নোট করেছি। ছয়টা। টোটাল 6টা হওয়ার কথা, দেখেন তো ঠিক আছে কিনা। শুনতে পাচ্ছি। হুম, স্যার 6টা কি? দেখেন, আমি যদি চলে যাই, আহ আমি হচ্ছে কোথায় যাব, দেখ আমি ই শিখনের ওয়েবসাইটে চলে যাই। হ্যাঁ, দেখেন এই যে ই শিখনের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ভেতরে
আমার যদি কিওয়ার্ডটা হয় বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন বাংলাদেশ, এটা ধরেন কি আমার আমার কিওয়ার্ড, আমি চাচ্ছি এই কিওয়ার্ডের র্যাঙ্কে আসতে। ঠিক আছে, তাহলে আমার কয়টা জায়গাতে কিওয়ার্ড রাখতে হবে বলেছি আমি? 6টা জায়গাতে। হয়ে যায়। 6টা। সেই 6টা জায়গায় কি কি এখন আসি? দেখেন, প্রথমে বলেছি আমার ইউআরএল রাখতে হবে। ইউআরএল এর ভিতরে আছে, এইখানে একটু হোভার করে দেখেন একটা টেক্সট দেখাবে, এটাকে বলা হয় মেটা টাইটেল। আছে? জি আছে। একদম প্রথম টেক্সট যেটা, এটা আমার H1 কিওয়ার্ডটা আছে। এখানে একটা পিকচার ছিল, এই পিকচারের অল্টারনেটিভ টেক্সট দেখেন, এখানে একটা লেখা আসছে না এখন, বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ। জি। জি। এই যে অল্টার টেক্সট, এটা বসানো হয় যদি পিকচারটা কখনো ব্রোকেন হয়ে যায়। পিকচারটা ব্রোকেন হয়ে গেলে যেন এই টেক্সটটা তখন সামনে চলে আসে। হ্যাঁ, এবং রিডাররা যেন এই পিকচারের এই টেক্সটটা পড়ে যেন বুঝতে পারে আসলে এখানে কিসের টেক্সট ছিল, মানে পিকচার ছিল। তাহলে এই যে পিকচারটা, সেটা দেখেন যে কি অল্টারনেটিভ টেক্সট কি আছে, বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ। এরপরে হচ্ছে আমার কন্টেন্ট, এই যে লেখালেখি, এই লেখালেখির ভিতরে রাখতে হবে। হ্যাঁ, তো আমি যদি একটু কপি করে Ctrl+F দিয়ে সার্চ করে দেখেন, একবার, দুইবার, আর একবার, 3বার। So, এই যে দেখেন নিচের দিকে আর একবার। তাহলে আমি লেখালেখির ভিতরে কিওয়ার্ডটা পাচ্ছি, সেটাও কিন্তু প্রপারলি আমরা পেয়ে যাচ্ছি, তাই না? বাকি থাকলো কোনটা? মেটা ডেসক্রিপশন। এটা কিভাবে ফাইন্ড আউট করব? আমরা Ctrl+U একসাথে প্রেস করব, অথবা কি করব, এই যে ভিউ পেজ সোর্স রাইট বাটন ক্লিক করে দেখেন আছে Ctrl+U, অর ভিউ পেজ সোর্স ক্লিক করার পর দেখেন এখানে কোড আসছে। হ্যাঁ, এই যে কোড, এই কোডের ভেতরে আপনাকে সার্চ করতে হবে, Ctrl+F দিবেন, দিয়ে সার্চ করবেন হচ্ছে আপনার DESC ডেসক্রিপশন লিখে। দেখেন ডেসক্রিপশন লেখার পরে 11টা রেজাল্ট আসছে। হ্যাঁ, 11টা না, 2টা আসছে। এই একটা, না 6টা পাচ্ছি আমরা। তো দেখেন প্রথম কোনটা আসছে, 1 নাম্বারটা দেখেন যে এখানে, এইখানে দেখেন যে একটা পাওয়া যাচ্ছে। দেখেন মেটা নেম ইকুয়াল টু ডেসক্রিপশন, কন্টেন্ট ইকুয়াল টু অনেক লেখালেখি, এইটা হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে বুঝবো কেমনে? মেটা নেম ইকুয়াল টু ডেসক্রিপশন, কন্টেন্ট ইকুয়াল টু ডাবল কোটেশনের ভেতরে যে অংশটুকু থাকবে সেইটা। তো দেখেন এই জায়গাতে ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন ইয়োর ইয়োর গেটওয়ে টু এ ফ্লেক্সিবল, মেনলি এখানে দেখেন যে আমার কিওয়ার্ডটা কি পাচ্ছি? দেখেন তো আমার কিওয়ার্ডটা আছে এর ভিতরে? নাই কিন্তু। ডেসক্রিপশন লেখাটা তো নেই। এই যে ডেসক্রিপশন লেখাটা, ডেসক্রিপশন লেখা থাকবে না, ডেসক্রিপশনের এই যে এই ডাবল কোটেশনের ভেতরের অংশটুকু আমার মেটা ডেসক্রিপশন। কিন্তু ও আচ্ছা এইখানে কি আমি আচ্ছা। পাচ্ছি কি? এখানে কিন্তু জি পাচ্ছি পাচ্ছি। না স্যার। নাই কিন্তু, তাই না? তার মানে কি এখানে একটা ভুল আছে। আমি যদি এই কিওয়ার্ডটা লিখে একটু সার্চ করি, হ্যাঁ, যে বেস্ট, আমার যেটা ছিল বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন বাংলাদেশ লেখে, দেখি কাকে 1 নম্বরে পাওয়া যায়। এখানে দেখেন পাওয়া যাচ্ছে ক্রিয়েটিভ আইটিকে, গুগল শো করতেছে ফ্রিল্যান্সিং কেরিয়ার নামে একটা পেজকে। তো দেখেন এখানে আমাদের এই শিখনের পেজটা কিন্তু আসে নাই, হয়তোবা ওই প্রবলেমটা ফিক্স করলে আমাদের এটা চলে আসবে সামনে। ঠিক আছে, এইভাবে আমরা বের করতে পারি। আর একটা সহজ উপায় আছে বের করার জন্য, একটা এক্সটেনশন আছে, নাম লিখে নিতে পারেন আপনারা। এক্সটেনশনটার নাম হচ্ছে এসইও কুয়েক। হ্যাঁ, আপনার একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে কি এসইও কুয়েক। এই যে ক্রোম এক্সটেনশন, এসইও কুয়েক লিখে সার্চ করলেই পাবেন, এটা আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। এই জায়গাটা দেখেন যে খেয়াল করে, এই যে টাইটেল, এই যে আপনার মেটা টাইটেল, ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, যদি এই যে ডায়াগনোসিসে চলে আসে তাহলে আরো সুন্দর করে দেখা দিবে। এই যে দেখেন আপনার ইউআরএল, এই যে আপনার মেটা টাইটেল, এই যে মেটা ডেসক্রিপশন, এই যে H1 ট্যাগ। ঠিক আছে, দেখেন এখান থেকেও এগুলা সহজেই কিন্তু কি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ম্যানুয়ালি বের করতে পারি, এবং আলটিমেটলি বের করে তো লাভ নেই, আমাকে কি করতে হবে? যদি আমি র্যাঙ্কে আসতে চাই, এই 6টা জায়গাতে কিওয়ার্ডটা রাখতে হবে। এবং এর পাশাপাশি দেখেন এখানে কি, এই 6টা জায়গাতে কিওয়ার্ডটা রাখার পাশাপাশি আরো ইন্টারনাল লিঙ্কিং করা, অর্থাৎ আমাদের ওয়েবসাইট থেকে আরেকটা যাওয়ার জন্য একটা পথ রাখা, আমাদের ওয়েবসাইট থেকে বাইরের একটা ওয়েবসাইটে যাওয়ার পথ রাখা, কমেন্ট করা, মোবাইল ফ্রেন্ডলি করা, ওয়েবসাইটের লোডিং স্পিডটা ভালো রাখা, এই সকল কিছু যখন আমরা কাজ করব একটা স্পেসিফিক পেজের জন্য, তখন সেটাকে আমরা বলবো অন পেজ এসইও। অর্থাৎ একটা স্পেসিফিক পেজকে যদি গুগলে র্যাঙ্কে আনার জন্য আমরা কাজ করি, তখন সেটাকে বলবো অন পেজ এসইও। এরপরে আসেন অফ পেজ এসইও। অফ পেজ এসইওটার আর একটা নাম হচ্ছে ব্যাকলিঙ্ক। দেখেন
আমরা এরকম অনেক সময় পাই না যে একটা ওয়েবসাইটে আমি আছি, যেখানে একটা লিংক দেখলাম করা আছে, ওই লিংকে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় আমাকে। এরকম হয় কি কখনো? হ্যাঁ, হয়। এই যে জিনিসটা হয় এটাকে বলা হয় হচ্ছে আপনার ব্যাক লিঙ্ক করা বা অফ পেজ এসইও করা। কি হলো, আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের নাম shihabcom। আমার এই ওয়েবসাইটের এই লিঙ্কটা আমি কি করলাম, আমি প্রথমআলো.com এর ভেতরে কোনো না কোনো ভাবে দিয়ে আসলাম, হয় কমেন্টের ভেতরে অথবা প্রথম আলোর কোনো কন্টেন্টের ভেতর দিয়ে আসলাম। হ্যাঁ, এখন ওই জায়গাতে যদি কেউ প্রথম আলোতে যায়, প্রথম আলো ওয়েবসাইটে যায় এবং যাওয়ার পরে সেখান থেকে যদি ক্লিক করে কি আমার ওয়েবসাইটে আসতে পারবে? হ্যাঁ, পারবে। তো আমার ওয়েবসাইট দেখেন আসতে পারতেছে, আমাদের আমার ওয়েবসাইটে ট্রাফিক আসলো, আমার জন্য কি এটা বেনিফিট। তো এটাকে আমরা বলবো অফ পেজ এসইও, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য আর পারফরমেন্স বেটার করার জন্য আমরা যখন আমাদের ওয়েবসাইটের বাইরে অন্য ওয়েবসাইটের হেল্প নেই বা অন্য ওয়েবসাইটে যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা রেখে আসি, তখন সেটাকে আমরা বলবো অফ পেজ এসইও অথবা ব্যাকলিঙ্ক। ঠিক আছে? এরপরে লোকাল এসইও। আসলে দেখেন, আমরা যে টপিকগুলো দেখতেছি, আমি যদি নর্মালি আমার ব্যাচগুলোতে এসইওর ক্লাসের কথা বলি, আমার মোটামুটি 25 থেকে 30টা ক্লাস লাগে টোটাল এসইওটাকে বোঝানোর জন্য। তো আমি আসলে একটা ক্লাসে আপনাদের সামারিটা দিচ্ছি। হ্যাঁ, একটা ক্লাসে আমি আপনাদের সামারিটা দিচ্ছি, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনাদের একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু ট্রাস্ট মি এতটাও ডিফিকাল্ট না জিনিসটা। জাস্ট ফার্স্ট টাইম শুনতেছেন টাইম আপনার কাছে মনে হচ্ছে যে কি একটু বেশি ডিফিকাল্ট। এবার দেখেন লোকাল এসইও। আমরা কি অনেক সময় গুগল ম্যাপে যে সার্চ করি না, করি কিনা? অনেক সময় আমরা গুগল ম্যাপে যাই, তাই না? বা গুগলেই সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট নিয়ার মি। হ্যাঁ, কি লিখলাম, আচ্ছা দেখেন, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, ধরেন যে ইন ঢাকা লিখে দিই আমি। হ্যাঁ, ইন ঢাকা লিখে যদি সার্চ করি, দেখেন এখানে বেশ কিছু রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি। তো স্বাভাবিকভাবে এই যে রেজাল্টগুলো আমি পাচ্ছি, এই রেজাল্টগুলো কিন্তু আমার লোকেশন ওয়াইজ কিন্তু এখানে আসতেছে। আমার নিয়ারেস্ট লোকেশন ওয়াইজ এখানে আর কি আমরা এই রেজাল্টগুলো পাচ্ছি। আমি যেখান থেকে আছি সেই এলাকার জন্য বেস্ট রেজাল্ট এখানে আর কি শো করতেছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এই যে রেজাল্টগুলো শো করতেছে গুগল ম্যাপের, এই রেজাল্টটাকে আসলে আমরা বলতেছি হচ্ছে আপনার লোকাল রেজাল্ট। হ্যাঁ, এবং এইটা হচ্ছে আপনার লোকাল রেজাল্ট যেহেতু আমি বলতেছি, সেক্ষেত্রে দেখেন যে আলটিমেটলি আপনার যেই প্রসেসটা ফলো করলে আমরা আমাদের ওয়েবসাইটকে এখানে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, যেই প্রসেসটা ফলো করলে আমরা আমাদের ওয়েবসাইটকে এখানে নিয়ে আসতে পারবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কি লোকাল এসইও। আমাদের জি। ওয়েবসাইট বা আমাদের বিজনেসকে যদি আমরা এরকম লোকালি নিয়ে আসতে পারি যে প্রসেসটা ফলো করলে, সেটাকে আমরা বলবো লোকাল এসইও। আর এরপরে আছে আপনার টাইপস অফ এসইও অ্যাকর্ডিং টু ওয়ার্ক প্রসেস। দেখেন লেখা আছে টাইপস অফ এসইও অ্যাকর্ডিং টু, সরি ওয়ার্ক প্রসেস না, আমরা তো ওয়ার্ক প্রসেস এতক্ষণ দেখলাম। এবার হচ্ছে দেখেন টাইপস অফ এসইও অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি। স্বাভাবিকভাবে যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি একটা ওয়েবসাইটের এসইওর কথা ভাবেন, তো সেক্ষেত্রে 3 ভাগে ভাগ করা যেতে পারে এটাকে। প্রথমটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, সেকেন্ড হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, আর লাস্টলি থার্ড হচ্ছে গ্রে হ্যাট এসইও। তো আমাকে একটু জাস্ট হচ্ছে আহ, এখন 3জন আসলে মাত্র, আপনাদের হচ্ছে যে অর্ডার আইডিটা ছিল, হ্যাঁ আপনারা যে ইশিখনে যে জয়েন হয়েছেন যে অর্ডার আইডিটা ব্যবহার করে, কাইন্ডলি একটু ওই অর্ডার আইডিটা কমেন্ট করে দিবেন এখানে, মানে চ্যাট বক্সে দিয়ে দিবেন। কিছুক্ষণ আগ পর্যন্ত আমি হচ্ছে 7জন ছিলাম, মানে 6জন জয়েন করছিল, এখন দেখি 50% হয়ে গেছে। তো কাইন্ডলি একটু অর্ডার আইডিটা জাস্ট কমেন্ট করে দিবেন, হ্যাঁ, মেসেজ করে দিবেন সবাই। আমি একটু ওয়েট জি। করতেছি, সবাই একটু জাস্ট টেক্সটটা দিয়ে নেন, তারপরে জাস্ট আমরা হচ্ছে যে বাকি কাজগুলো করতেছি আর কি। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো আমরা যদি কাজের প্রসেস অনুযায়ী আমরা যদি হচ্ছে এসইও কে ভাগ করতে চাই, না সরি প্রসেস না, অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি, সেক্ষেত্রে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিনের দেয়া রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে কাজ করা, অর্থাৎ গুগলের দেয়া রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে যদি আমি কাজ করি, তখন সেটাকে বলবো হোয়াইট হ্যাট এসইও। যদি গুগলের দেয়া রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করে কাজ করি, তখন সেটাকে বলবো ব্ল্যাক হ্যাট এসইও। আর যদি মাঝে মাঝে ভাঙি, মাঝে মাঝে ঠিকঠাক কাজ করি, তখন সেটাকে বলবো গ্রে হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও এবং গ্রে হ্যাট এসইওটা আসলে লং টাইম আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য কি একদমই ঠিক না। যদি লং টাইম গুগলে র্যাঙ্কে থাকতে চান বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে থাকতে চান, তাহলে এই দুটো জিনিস আপনাকে একদমই প্র্যাকটিস করা উচিত না। আপনি
হোয়াইট হ্যাট এসইও যদি আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই হচ্ছে কি আপনি একটা ভালো পারফরমেন্স আনতে পারবেন এবং লং টাইম আপনি হচ্ছে সার্চ ইঞ্জিনে থাকতে পারবেন। তো মেইনলি এসইও যে বেসিক গুলা ছিল, এই বেসিক গুলা এই পর্যন্তই আর কি আপনার হচ্ছে আমরা জানা দরকার। হ্যাঁ, আরো ডে বাই ডে আসলে মানে আমি যদি আরো ক্লাস নিতে পারতাম তাহলে আরো আরো ভালো আপনাদেরকে জানাতে পারতাম। তো সেক্ষেত্রে এইটুকু পর্যন্ত এসইও বেসিকটা। হ্যাঁ, এখন আসেন ওই যে বললাম আপনাদেরকে আমি আজকে দেখাই দিব কিভাবে একটা প্র্যাকটিস করার পারপাসে ওয়েবসাইট নিতে পারেন, যে ওয়েবসাইটটা আসলে হচ্ছে আপনার মোটামুটি এখন প্র্যাকটিস করার কাজে আর কি আপনাকে হেল্প করতে পারে ফ্রিতে। সেটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, জি তো স্যার। প্র্যাকটিস করার জন্য আসলে ওয়েবসাইট নিলেও আপনার হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটাতে অনেক ভালো প্র্যাকটিস আপনি করতে পারবেন, কিন্তু এই ওয়েবসাইট দিয়ে আপনি গুগলে কিন্তু র্যাঙ্কে আসতে পারবেন না। হ্যাঁ, অর্থাৎ গুগলে আমি একটা ভালো পর্যায়ে র্যাঙ্কে আসবো এই ফ্রি ওয়েবসাইটটা দিয়ে, এইটা কিন্তু আসলে পসিবল হবে না। প্যান্থিয়ন নামে একটা ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। প্যান্থিয়ন নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটার লিংক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে কি যে কাজটা করতে হবে, এই ওয়েবসাইটে যে আপনাকে হচ্ছে কি করতে হবে, এই ওয়েবসাইটে যে আপনাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে যদি আপনি চান যে একটা ফ্রিতে ওয়েবসাইট নিব। তো সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে আপনি গেট স্টার্টেডে ক্লিক করে দেন। গেট স্টার্টেড ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি একটা, নেটটা উনি একটু স্লো কাজ করতেছে, জাস্ট একটু টাইম দিব আমরা। স্যার এই ওয়েবসাইটটা যদি আমরা বিল্ড করি, এরপর এটাকে আমরা অন্য কোনো শেখার পারপাসে যে কোনো অ্যাকাউন্টে ইউজ করতে পারবো? জাস্ট এখান থেকে আপনি একটা ফ্রিতে ওয়েবসাইট নিতে পারবেন। হ্যাঁ, ফ্রিতে এখান থেকে একটা ওয়েবসাইট নিতে পারবেন, শেখার পারপাসে আপনি এটা হচ্ছে যে ইউজ করতে পারবেন। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আসলে ভালো বিজনেস করা মানে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করবেন বা আপনার কোম্পানির জন্য কাজ করবেন প্রফেশনালি, সেটা সম্ভব না। হ্যাঁ, তবে এখানে কাজ করে সেটা আপনি ব্যাকআপ নিয়ে যদি একটা লাইভ ওয়েবসাইট পারচেস করেন, সেখানে আপনি সেটা ট্রান্সফার করতে পারবেন। জি তো জাস্ট কি করতে হবে, সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করে দিবেন। দিয়ে জাস্ট আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবেন। তো আমার একটা অ্যাকাউন্ট সম্ভবত খোলা আছে, জাস্ট আমি তারপর ট্রাই করি। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে গেলে আচ্ছা, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে গেলে দেখেন এখানে ডিরেক্টলি আবার এখানে নিয়ে আসতেছে। তো এখানে বাদ দেন। এখান থেকে তাহলে আমরা যেটা করব, এখান থেকে কানেক্ট উইথ গুগলে জাস্ট ক্লিক করে দিব। এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি হচ্ছে কি করবেন, কন্টিনিউ দিবেন, দেন আবার কন্টিনিউ দিবেন। তো এখান থেকে জাস্ট এবার আপনার ইনফরমেশন গুলো বসায়ে আপনি জাস্ট হচ্ছে কি এই যে এই টিকটা দিয়েন না। হ্যাঁ, এটা দিলে কি হবে, প্রমোশনাল মেইল আসবে। তো জাস্ট আই এগ্রি টু প্যান্থিয়ন টার্মস অ্যান্ড সার্ভিস দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করেন, তাহলে আপনার ওয়েবসাইটটা হয়ে যাবে। তো ওয়েবসাইটটা হয়ে যাওয়ার পর, ওয়েবসাইট হয়ে যাবে না, সরি অ্যাকাউন্টটা হয়ে যাবে, সরি অ্যাকাউন্ট হয়ে গেছে, ওয়েবসাইট কিন্তু না। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে এই জায়গাতে আপনাকে কি করতে হবে, এখানে তো ইরো দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটা রিলোড দিই, হোপফুলি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ফ্রি ওয়েবসাইট তো অনেক ঝামেলা করে এটা আসলে। তো দেখেন চলে আসছে। তো এরকম আসার পর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ সাইট। ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাতে যেটা করতে হবে, এই যে দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের কথা বলেছিলাম, এখানে ওয়ার্ডপ্রেসটা আছে, এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমাদের ওয়েবসাইটের একটা নাম নিতে হবে। হ্যাঁ, লাইক আমি যেটা করলাম, আমার নাম দিলাম। হ্যাঁ, এইটা আমি ধরেন যে আমার নাম রাখলাম। তো সেখানে খেয়াল করেন শিহাব 123 যদি হয়, আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা হবে এরকম, dev-shihabu123.pantheonsite.io। এইখানে গেলে আমার ওয়েবসাইট তখন পাওয়া যাবে। তো যাই হোক, এটা আমি দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এটা দেখেন অলরেডি কেউ খুলে ফেলছে। তাহলে কি করা যায়, স্যার, চুজ এ রিজন সাইট ওখানে কি ইউনাইটেড স্টেটস হবে? এটা আপনি হচ্ছে যে ইউনাইটেড স্টেট রাখলে কোনো সমস্যা নাই। জাস্ট হচ্ছে আপনার ওই যে ওয়েবসাইটটা কোন রিজনের, হ্যাঁ, এটা বোঝানোর জন্য। তো ইউএসএ রাখেন, কোনো প্রবলেম না, আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, এটাও কোনো প্রবলেম নেই। জাস্ট আমি এখানে র্যান্ডম কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি, 998 দিলাম, জাস্ট যেহেতু কাজ করতেছে না, 123 অলরেডি কেউ নিয়ে ফেলছে আর কি। হ্যাঁ, তাহলে আমার ওয়েবসাইটটা হচ্ছে এরকম, dev-shihab998.pantheonsite.io। তো এই এই যে প্রোগ্রেস বারটা, এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কেউ রিলোড দিবেন না। প্রোগ্রেস বারটা কমপ্লিট না হওয়া পর্যন্ত রিলোড দিলে কি হবে, আবার প্রথম থেকে শুরু হবে। তো এরকম ওয়েট করেন, জাস্ট এটা 1 মিনিট মতো টাইম লাগতে পারে। এটা কমপ্লিট হয়ে গেলে তখন এটা গ্রিন আকারে এখানে একটা বাটন চলে আসবে। হ্যাঁ, গ্রিন হয়ে যাবে, একটা বাটন চলে আসবে।
তো জাস্ট একটু ওয়েট করবো এটার জন্য আমরা। ওকে, জাস্ট এখান থেকে ভিজিটর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে এখান থেকে আপনার যেটা করতে হবে, এখান থেকে ভিজিটর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে এসে এখান থেকে যাবেন হচ্ছে সাইট অ্যাডমিন। দেখেন এখান থেকে সাইট অ্যাডমিন, সাইট অ্যাডমিনে গেলেই আমাদের যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রসেসটা এইটা দেখেন যেটা চলে আসছে। ইংলিশ দেন, কন্টিনিউ করেন। এরপর এখানে সাইট টাইটেল, এটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটে লগ ইন করতে যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো এখানে দিতে হবে। হ্যাঁ, আমি জাস্ট এখানে রাখলাম শিহাব, আমার ওয়েবসাইটের নাম শিহাব, আর ওয়েবসাইট লগ ইন করতে লাগবে শিহাব 1 2 3। আর পাসওয়ার্ড আমি রাখলাম এইটা ওয়েবসাইটে লগ ইন করতে হইলে। এর পাশাপাশি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে জাস্ট আমি ধরেন যে দিলাম admin@shihab.com। ঠিক আছে, এরপরে জাস্ট হচ্ছে আপনার, আমি পাসওয়ার্ডটি তো কপি করে রাখি কারণ কিছুক্ষণ পর আবার লাগবে। তো জাস্ট এটা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই কিছুক্ষণের ভেতরে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখেন আমার এই যে ওয়েবসাইটটা ছিল এটা আমি জাস্ট কি করব, ভিজিট করব। দেখেন dev-shihab998.pantheonsite.io, দেখেন এই হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইট। দেখেন এই যে শিহাব নাম দিয়েছিলাম দেখা যাচ্ছে। আপনারাও ভিজিট করতে পারেন চাইলে। হ্যাঁ, এটা আপনি বুকমার্ক করে রাখেন, তাহলে আপনার পরবর্তীতে কাজে হেল্প হবে। এখন এই যে ওয়েবসাইটটা, এটাকে একটা প্রপার ডিজাইনে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এর ব্যাকএন্ডে বা ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। কিভাবে লগ ইন করবো, আপনি স্ল্যাশ দিয়ে এখানে লিখতে পারেন wp-admin, wp-admin দিয়ে এন্টার দিলে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করার জায়গাতে নিয়ে আসবে। এখানে আপনাকে দিতে হবে আপনার ইউজার নেম, আমার ইউজার নেম ছিল এইটা, আর পাসওয়ার্ড যেটা আপনি হচ্ছে কিছুক্ষণ আগে দিলেন। হ্যাঁ, তো জাস্ট আমরা এখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করলেই আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমি লগ ইন করে ফেলতে পারবো। ড্যাশবোর্ডে লগ ইন করার পরে এখানে আমি একটা থিম এবার ইনস্টল করে ফেলবো। একটা থিম আছে অলরেডি, হ্যাঁ, কিন্তু একদম বেসিক ডিজাইন দেখেন। তো আমি সুন্দর জাস্ট ওয়ান ক্লিক একটা প্রফেশনাল লুকের ওয়েবসাইট নেওয়ার জন্য আমি জাস্ট একটু শর্টকাট দেখাই দিতেছি আপনাকে। এবং এই ওয়ার্ডপ্রেসটাও একটা সাগর। হ্যাঁ, এটা হচ্ছে যে বলতে পারেন কি এইটাই আপনি শেষ করতে পারবেন না সারা জীবনে, এত কাজ এখানে আছে। আপনি ইউটিউবে অনেক ভালো ভালো রিসোর্স পেয়ে যাবেন, এগুলো দেখতে পারেন। জাস্ট এখান থেকে আমি একটা থিম ইনস্টল করে নিচ্ছি। মোটামুটি মোস্ট একটা পপুলার থিম হচ্ছে অ্যাস্ট্রা। হ্যাঁ, জাস্ট এই থিমস থেকে এসে এই যে অ্যাড নিউতে চলে যাব। অ্যাড নিউতে গেলে এখানে পপুলারের একদম প্রথম দিকেই পেয়ে যাবেন, দেখেন এই যে অ্যাস্ট্রা। এই অ্যাস্ট্রা থিমটার ডেভেলপার হচ্ছে ইন্ডিয়ান ডেভেলপার, ইন্ডিয়াতে আর কি এটার মেন, ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ান ডেভেলপারদের তৈরি। তো এটা জাস্ট অ্যাক্টিভ করে নিচ্ছি আমি, আমার কাছে খুব ভালো লাগে থিমটা, অনেক সুন্দর। তো এই থিমটা ইনস্টল করার পরে দেখেন এখানে লেখা আছে লেট গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, এইখানে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে একটা প্লাগইন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। যেই প্লাগইনটা আপনার ইনস্টল হওয়ার পরে কিছু টেমপ্লেট ওয়েবসাইট আমার সামনে চলে আসবে, যেটা ওয়ান ক্লিকে আমি নিয়ে নিতে পারবো। ওয়ান ক্লিক না, বেসিক্যালি কয়েকটা ক্লিক লাগবে, অল্প কয়েকটা ক্লিক। হ্যাঁ, তো দেখেন বর্তমান আমার ওয়েবসাইটের চেহারা হচ্ছে কেমন। বর্তমানে আমার ওয়েবসাইটের চেহারা হচ্ছে এই যে এইরকম একদম বেসিক। আমি জাস্ট এখানে যাব, এই প্লাগইনটা ইনস্টল হওয়ার পরে দেখেন এই যে এখান থেকে আমি জাস্ট কি করব, এই যে ক্লাসিক টেমপ্লেটে চলে যাচ্ছি। যাওয়ার পরে কোন পেজ বিল্ডার একটা প্লাগইন লাগবে, সেক্ষেত্রে এলিমেন্টরটা সব থেকে বেশি পপুলার, এখান থেকে এলিমেন্টরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইটের টেমপ্লেট আছে। তো এইগুলো প্রিমিয়াম, এগুলো তো আবার ফ্রিতে নেওয়া যাবে না। হ্যাঁ, যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা সুন্দর ডিজাইনগুলো ফ্রিতে নিতে পারবো। লাইক ধরেন যে আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট করতে চাচ্ছি, তাহলে জাস্ট এইটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন এই যে আমার ওয়েবসাইটের লোগোটা কি হবে, এখান থেকে আমি লোগোটা আপলোড করে দিতে পারি। জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি ফাইলটা আপলোড করে নেবেন আপনার পছন্দ মতো। হ্যাঁ, জাস্ট এখান থেকে আপনি নিতে পারেন। এখানে থিম দেখেন যে কালারটা কেমন হবে, কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, জাস্ট আমি চাচ্ছি এই কালারটা নিতে, কালারটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এগুলো ভালো লাগতেছে না, ব্ল্যাকটাই সুন্দর, আমি জাস্ট এটা রাখলাম। এখান থেকে ফন্ট কেমন হবে সেটাও আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, দেখেন যে ফন্টগুলো চেঞ্জ করা যায়। জাস্ট আমি এটাই বেসিক ছিল, এটাই ভালো লাগতেছে, রাখলাম। কন্টিনিউ দেই। এরপর এখানে দেখেন যে অন্য কোনো প্লাগইন আপনি চাচ্ছেন কিনা, দরকার নাই, এখান থেকে স্কিপ করে দেন, কোনো প্রবলেম নাই। এই জায়গাতে কিছু ইনফরমেশন লাগবে, তো জাস্ট আমি এখানে কিছু উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে দিব। এখানে জাস্ট হচ্ছে আপনার উল্টাপাল্টা কিছু দিয়ে দিই, উল্টাপাল্টা দিলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আর এই যে এখানে আমি বিগিনার দিচ্ছি এবং আমার জন্য আমি ওয়েবসাইট ডেভেলপ করতেছি। নন সেন্সিটিভ ডাটাকে শেয়ার করবো কিনা, না দরকার নেই। দেন এখানে জাস্ট টিক দিবেন, আর সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে জাদু, একদম 1 মিনিটের ভেতরে সুন্দর একটা প্রফেশনাল লুকের ওয়েবসাইট আপনার কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা আমি দেখাইলাম প্যান্থিয়ন সাইট দিয়ে, যেটা টোটালি ফ্রি। বাট এইটা কিন্তু আলটিমেটলি প্র্যাকটিসের জন্য আপনি মোটামুটি ভালো সাপোর্ট এখান থেকে পাচ্ছেন, কিন্তু এই ফ্রি ওয়েবসাইট দিয়ে আসলে বেশি কিছু সম্ভব না।
আচ্ছা, এখনো দুইজন আপনার হচ্ছে যে চ্যাট বক্সে আপনারা অর্ডার আইডিটা দেন নাই, কাইন্ডলি একটু অর্ডার আইডিটা দিবেন। অর্ডার আইডিটা দুইজন থেকে পেয়েছি আমি, রাবেয়া একটা থেকে পেয়েছি আর রায়হান ভাইয়া থেকে পেয়েছি। বাকি দুইজন কাইন্ডলি একটু আপনার অর্ডার আইডিটা চ্যাট বক্সে দিয়ে দিবেন। তো দেখেন এই যে কংগ্রাচুলেশন এখানে দিচ্ছে, তো আমি জাস্ট এবার এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে থাকা অবস্থায় রিলোড দেই। রিলোড দিলে দেখবেন যে জাদু একদম সুন্দর লুকে, দেখেন এই যে সুন্দর লুকের একটা ওয়েবসাইট দেখেন রেডি হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু যা যা দরকার মোটামুটি আমরা সবকিছুই পাচ্ছি। এই যে প্রজেক্ট, অ্যাবাউট আস পেজ, হ্যাঁ, সার্ভিস, কন্ট্যাক্ট মি বাটন, হ্যাঁ, সবকিছুই পাচ্ছি। এবং দেখেন এখানেও কিন্তু আলটিমেটলি যে বাটনগুলো দেখেন জুম হতে মানে অ্যানিমেশন হইতেছে। তো এই দেখেন যে আমার হচ্ছে কি খুব সহজে একটা ওয়েবসাইট আমি ডেভেলপ করে ফেললাম। এখন এইটাকে আমাকে এইভাবে রাখলে হবে? দেখেন তো আমার ওয়েবসাইট, আর এই পিকচারটা কি দেয়াই থাকে? এটা বাই ডিফল্ট আছে, এখন আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, চেঞ্জ করা যাবে। হ্যাঁ, কারণ এইটা তো দেখেন এই সবকিছু তো কপি করা অন্য থেকে। এখন আমার ওয়েবসাইটে আমি স্ট্রাকচারটা সেম রাখতে পারি, কিন্তু কপি তো করা যাবে নেওয়া যাবে না কপি জিনিস তো। হ্যাঁ, তো এটার জন্য আপনি ইউটিউবে এখন অনেক টিউটোরিয়াল আছে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন লিখে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, বাংলা টিউটোরিয়ালও আছে। সেগুলো দেখে আপনাদের এইভাবে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে। জি। ওকে, আমাকে জাস্ট একটু বলেন বাকি দুইজন যে আপনারা হচ্ছে যে অর্ডার আইডি দেন না, এখন একটু অর্ডার আইডিটা না দিলে আমার জন্য আসলে একটু ঝামেলা হয়ে যাবে। একটু কাইন্ডলি অর্ডার আইডিটা দেন। আর আজকের জন্য আপনার একটা টাস্ক আমি দিচ্ছি, সেটা হচ্ছে এই যে প্যান্থিয়ন সাইট নিবেন। প্যান্থিয়ন সাইট নেওয়ার পরে যে কোনো একটা ডিজাইন আমি যেভাবে করলাম সেভাবে এই ডিজাইনটা কমপ্লিট করে জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে জাস্ট কমেন্ট করে দিবেন, মানে মেসেজ দিয়ে মেসেঞ্জার দিবেন। গ্রুপে দিয়ে দিলে হবে? গ্রুপে দিয়ে দেন, সমস্যা নেই। জাস্ট একটা ওয়েবসাইট নিয়েন প্র্যাকটিস পারপাসে। আপনার যে আসলে ইন্টারেস্টেড এটা জানার জন্য জাস্ট এটুকু করা। ওকে। আর নেক্সট কারো ক্লাস যদি কবে হবে? নেক্সট ক্লাস হবে আপনাদের রবিবার। ওকে। নেক্সট ক্লাসটা হবে রবিবার রাত 9টা থেকে ক্লাসটা হবে। এবং নেক্সট ক্লাসে আমাদের কন্টেন্ট আমাদের হচ্ছে যে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে। ওকে। জি স্যার। ওকে, এখন বলেন আজকের টপিকে কারো কোনো কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন নাই? ওকে। নো স্যার। আচ্ছা, আসলে দেখেন এই অল্প একটু টাইমে, যতটুকু আর কি জানতে পারলাম আজকে হয়েছে বোঝা, আরো তো ডিটেলস অনেক কিছু আছে, এইটা হচ্ছে মেন একদিনে তো কথা। সব সম্ভব না। এটাই মেন কথা, কারণ আপনার হচ্ছে যে এই অল্প টাইমে আসলে চাইলেও অনেক কিছু দেখানো সম্ভব না। আর অনেক কিছু দেখাইলে মাথার উপর দিয়ে যাবে সবকিছু। এটা না হচ্ছে স্যার, আজকে অনেকটাই সহজ ছিল, আপনি খুব সহজভাবে আপনার বুঝিয়েছেন। বোঝানোটা খুব যাক, এটাই হচ্ছে সার্থকতা আমার যে আপনারা আসলে বুঝতে পারছেন। হ্যাঁ, আর যাই হোক, যদি কোনো প্রবলেম ফেস হয় সেক্ষেত্রে তো নেক্সট ক্লাসে আমরা আবার দেখা করতেছি। সেক্ষেত্রে তো আসলে আরো অনেক কথা বলবো আমরা। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।